চলুন এই পর্যায়ে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে রাইট ফর্ম অর ভার্ব। এই রাইট ফর্ম অর ভার্বের উপরে আমরা একটি ভিডিও এখন দেখব। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে এই 50টি রুলস যদি আপনার মাথায় জমা থাকে, আমার মনে হয় না আপনি রাইট ফর্ম অর ভার্বের উপরে নেক্সট কোনো ভিডিও দেখতে হবে। তবে সর্বপ্রথম আমরা বলবো যে আপনি যদি টেন্সের উপরে পারদর্শী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা আপনার জন্য একটি মহা ঔষধ হিসেবে কাজ করবে। পাশাপাশি আপনি যদি টেন্সের উপরে পারদর্শী নাও হয়ে থাকেন, তারপরেও যদি ভিডিওটা কমপ্লিটলি দেখেন তো আপনার এমন একটা জ্ঞান অর্জন হবে যে আপনার কি করা উচিত সেটা আপনি খুঁজে পাবেন। তো চলুন এবার আমরা দেখে নিই। তো রাইট ফর্ম আর ভার্ব, এটা বুঝতেই পারতেছেন যে ভার্বের সঠিক অংশ কোনটা বসবে এরকম। তো আমরা একে একে দেখাবো। সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে দ্য আর্থ টু মুভ রাউন্ড দ্য সান। আমরা জানি যে পৃথিবীতে কিছু জিনিস এমন সত্য আছে যে সত্যটা সবসময় সত্যই থাকবে, এটা কোনোদিন মিথ্যা হবে না। তো এগুলোকে বলে হচ্ছে চিরন্তন সত্য, যে আজও সত্য, কালও সত্য, পরেও সত্য, সত্যই সত্য। তো এরকম চিরন্তন সত্য যেগুলো, সেগুলো সদা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য আর্থ ব্র্যাকেটে আছে টু মুভ রাউন্ড দ্য সান। তো এখানে সঠিকটা কি হবে? দ্য আর্থ মুভস। অর্থাৎ এটাকে যদি আমরা একটু সঠিক করে দেই তাহলে কি দাঁড়াবে? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। অর্থাৎ এটা সঠিক হলো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো এইভাবে যদি থাকে আরো যা আছে চিরন্তন সত্য প্রত্যেকটা কি, যেমন চাঁদের নিজস্ব আলো নাই, তাহলে এটা কিভাবে দিবেন? বা আরো নিত্য নতুন খুঁজবেন যে এটা সদা সর্বদা সত্যই থাকে, এরকম কি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিছু দেশের নাম আছে যেটা প্লুরাল, কিন্তু ব্যাপারটা হলো নামটা প্লুরাল হওয়া সত্ত্বেও বা দেখতে প্লুরালের মতো হওয়ার পরেও এটা আমাদের সিঙ্গুলার ব্যবহার করতে হবে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ব্র্যাকেটে আছে বি। আপনারা জানেন যে বি এই শব্দটা যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা 8টা অপশন পাই। কি কি পাই? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই কয়টা শব্দ আমরা পাই। যেহেতু এটা একটা নাম হওয়া সত্ত্বেও, যেহেতু এটা একটা সূত্রই যে দেশের নাম প্লুরাল হওয়া সত্ত্বেও কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে এই বির জায়গায় আমরা কি দিয়ে দিতে পারি? ইজ দিতে পারি। তাহলে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি। আমেরিকা হচ্ছে একটি ধনী রাষ্ট্র। তো এরপরে দেখি ঠিক তেমনি ভাবে রাষ্ট্র যেমন নাকি প্লুরাল হওয়া সত্ত্বেও সিঙ্গুলার হবে, ঠিক তেমনি ভাবে কিছু বইয়ের নাম আছে যেগুলো প্লুরাল হওয়ার পরেও কি সিঙ্গুলার হবে। যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস ব্র্যাকেটে কি দিবেন? ইজ দিতে হবে, কারণ এটা একটা বইয়ের নাম, আর বইয়ের নাম যদি প্লুরালও হয় তারপরও কি আমাদের সিঙ্গুলার দিতে হবে। দ্য আরাবিয়ান নাইটস ইজ স্টিল ভেরি ফেভারিট। এখনো এটা কি খুব জনপ্রিয়। ওয়ান অফ দ্য বয়েজ ব্র্যাকেটে আছে বি, এখানে আছে অ্যাবসেন্ট পানি অনুপস্থিত। এখন এই বয়েজ শব্দটা হচ্ছে কি, বয়েজ এই শব্দটা হলো প্লুরাল, হ্যাঁ, কিন্তু আমাদের এই প্লুরাল দেখলেই এখানে আমরা যে আর দিয়ে দিব বি এর জায়গায়, ব্যাপারটা এমন হবে না। কারণ এখানে যেটাই থাকুক না কেন আমাদের এই যে এখানে ওয়ান আছে, এই ওয়ানটাই আমাদের মেইন। অর্থাৎ ওয়ান অফ দ্য বয়েজ মানে কি, ছেলেগুলোর মধ্যে একজন ইজ অ্যাবসেন্ট, তাহলে আমাদের এই বি এর জায়গায় কি হবে? ইজ হবে। তো এখানে প্লুরাল হোক যা হোক আমরা লক্ষ্য করি না, আমরা লক্ষ্য করি সবসময় এই জায়গাটার মধ্যে ফার্স্টে যে ওয়ার্ডটা থাকে সেটাই। এরপরে চলুন আশিক অ্যান্ড হামজা ড্যাশ প্লেয়িং, মানে কি এখানে দুইটা সাবজেক্ট, এই একটা, তাহলে এখানে বীর জায়গায় কি হবে? আর হবে। তো আমরা আর দিয়ে দিই আর। ঠিক তেমনি ভাবে আর সরাসরি এখানে না দিলে আমরা ব্র্যাকেটের পরেও দিতে পারতাম, এটা আমাদের এভাবেই থাকতো। যাই হোক, রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই অনলি ফুড, একটু লক্ষ্য করি আমরা, অ্যান্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় সেটা প্লুরাল হয়, কিন্তু এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরে দুইটা জিনিস যদি একটাই বুঝায়, দুইটা জিনিস একটা বুঝায় বলতে এটা আপনারা বুঝতেই পারবেন, একটু মার্ক করে দেই। যেমন এখানে এটা কি বলে, ভাত এবং তরকারি হলো আমাদের
একমাত্র খাবার, তাইলে ভাত এবং তরকারি দুইটা মিলে কি হয়েছে, ফুড হয়েছে। তাইলে যদিও এখানে দুই জিনিস, কিন্তু তৈরি হয়েছে কি একটা। সুতরাং যেটা এভাবে হবে যে জিনিস হলো দুইটা, কিন্তু এর আউটপুট হলো একটা। তো এই জাতীয় জিনিসগুলা এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও এটা সিঙ্গুলার। যেমন রাইস অ্যান্ড কারি ইজ মাই অনলি ফুড। এখানে দেখেন আশিক এবং হামজা, উপরে 4 নাম্বার রুলটা, ঠিক আছে। আশিক এবং হামজা দুইটা সাবজেক্ট, কিন্তু এখানে আইসা সাবজেক্ট দুইটা, কিন্তু তারা তৈরি হয়ে গেছে একটা খাবার। সুতরাং এটা কি সিঙ্গুলার। তাহলে আমরা এই বির জায়গায় কি দেব, ইজ দিয়ে দিতে পারি, ইজ। আচ্ছা, এটা আমরা একটু করে নেই, ভালো হবে। 15 সেকেন্ড একটু সময় দেবেন আমাদেরকে, কারণ এটা আমাদের আবার লাগবে। এখানে একটা কপি করে নিচে একটা রেখে দিই, এই, কারণ সব যদি কারেক্ট বানাই দিই তাইলে আবার আমাদের বুঝতে আবার সমস্যা হইতে পারে। একটু লাইনে থাকুন। আচ্ছা, আমরা ছিলাম কোথায়, এই 5 নম্বরে। চলুন এরপরে আমরা 6 নাম্বার দিই। তাহলে 5 নাম্বার বুঝতে আমাদের অবশ্য কারোর কোনো সমস্যা হয় না। সেটা হলো যে দুইটা জিনিস একটা তৈরি হলে এন্ড দ্বারা এন্ড থাকা সত্ত্বেও কি হবে, ইজ হবে। আচ্ছা, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দিস স্কুল, এটা কি হবে। আপনারা ভাবতে পারেন যে হেডমাস্টার হলো একজন লোক, সেক্রেটারি হলো আর একজন লোক। যেহেতু দুইজন লোক, সুতরাং আমরা এখানে বীর জায়গায় কি দিয়ে দেব, বীর জায়গায় আর দেব, কিন্তু বীর জায়গায় ইজ হবে। ইজ হওয়ার কারণটা কি হবে, আপনারা এখানে যদি ইজ হয় তাহলে এখানে আবার কি হবে, কামিং হবে। আইএনজি দিয়ে দেন, আইএনজি, কামিং। এখানে লক্ষণীয় বিষয়টা হলো এগুলাকে বলে কি ডিটারমিনার। হ্যাঁ, এই দা যদি দুই পাশে দুইটা থাকতো, এই সেক্রেটারির আগে একটা এবং হেডমাস্টারের আগে একটা, তাহলে এটা হতো দুইজন। কিন্তু যেহেতু ডিটারমিনার আছে একটা দা, সুতরাং এটা হলো সিঙ্গুলার। আবার একটু লক্ষ্য করি, হেডমাস্টার একজন ঠিক আছে, সেক্রেটারি একজন ঠিক আছে, দুইজন। কিন্তু এখানে এই ডিটারমিনারটা দিয়ে, এই যে দা একটা ডিটারমিনার, এই ডিটারমিনার দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে এই হেডমাস্টার যিনি, সেক্রেটারি তিনি, অর্থাৎ একজন ব্যক্তি। যেহেতু একজন, তাহলে এখানে ইজ হবে। কিন্তু যদি দুইজন হতো, আমরা নিচের প্যাটার্নটা একটু দেখি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দিস স্কুল আর কামিং, এখানে আর হবে। এখানে আর হওয়ার কারণ কি, আগে আমরা আর দেই, তারপরে লিখব কেন, কারণ এ আর ইয়ার, এখানে কামিং দিয়ে দেই। লক্ষ্য করি, এই একটা ডিটারমিনার এখানে, আর একটা ডিটারমিনার হলো এই সেক্রেটারির আগে, অর্থাৎ দুইটা দা, যেটাকে আর্টিকেল বলি। যেহেতু এখানে দুইটা, এটা একটা প্লুরাল সাবজেক্ট, দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, সুতরাং এখানে কি হবে, আর হবে। ডিটারমিনার দুইটা প্লুরাল, ডিটারমিনার একটা, এটা হবে সিঙ্গুলার। এতটুকু মনে রাখলেই হবে। এরপরে দেখি 7 নম্বরে যেটা দেখবো, অল টু বি হ্যাপি। এখানে অলের পরে কি দিবেন, অলের পরে আমাদের দিতে হবে, অল দ্বারা যদি মানে মানুষকে ইঙ্গিত করা হয় তাহলে এটা হয় প্লুরাল। সুতরাং এখানে কি হবে, আর। অল আর হ্যাপি মানে কি, ধরেন উই অল আর হ্যাপি, আমরা সবাই কি আছি, আমরা সবাই খুশি আছি। অপরদিকে বা সুখী আছি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অপরদিকে এটা একটা প্রবাদ বাক্য। এখন আপনি যদি বলেন যে এস তো প্লুরাল, আমি এই বীর জায়গায় একটা ইজ দিয়ে মানে আর দিয়ে দিই, তাহলে হবে না। কারণ অল দিয়ে যদি কোনো বস্তু বোঝানো হয় তাহলে আমরা ইজ ব্যবহার করি। আবার অনেক ক্ষেত্রে বস্তু মস্তু কিছু নাই, প্রাণী প্রাণী, ওটা সব কিছু বাদ। যদি আমরা প্রবাদ বাক্যে পাই তাহলে আমরা সেখানে কি করি, এখানে ইজ দিয়ে দেই, সিঙ্গুলার নাউন হয়। যেমন চকচক করলেই কি হয় না, শোনা হয় না, তাহলে এটা একটা প্রবাদ বাক্য, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সুতরাং এই ইজ দেখার পরেই আপনি প্লুরাল ভাববেন না। আগে ভাবতে হবে যে ব্যাপারটা, এটা সেন্টেন্সটা কি কি ব্যক্তি বোঝায়, না বস্তু, নাকি এটা কোনো প্রবাদ বাক্য, না অ্যারাবিয়ান কোনো বইয়ের নাম, ইত্যাদি ইত্যাদি। এরপরে 8 নাম্বারটা দেখি আমরা। 8 নাম্বারটা হলো 70 মাইলস টু বি এ লং ডিস্টেন্স। এখন এই যে দূরবর্তী যদি কোনো কিছু বুঝায়, মানে দূর বুঝায়, মাইল বুঝায়, এই জাতীয় যদি কোনো কিছু বোঝানো হয়ে থাকে যেটা একক, যেমন আমি যদি একটা লাইন টানি, আপনাকে একটু দেখানোর সুবিধার্থে একটা লাইন ধরুন, আমি একটা লাইন এই টান দিলাম জোরে। এখন এই লাইনটা যত দূরেই যাক, এটা তো 10টা লাইন, একটা লাইন,
তাহলে 70 মাইলস, যদিও ধরেন 7 মানে 7 মাইলস, আবার মাইলস, আর আপনি যদি মনে করেন 7 মাইল, তো 7 মাইল তো এই 7টা দাগ না, 7 মাইল মানে কি এই একটা দাগে। সুতরাং এভাবেই যদি বোঝানো হয়ে থাকে একক দূরত্ব, তাহলে আমরা এটাকে কি দেব, সিঙ্গুলার দেব, কারণ দাগ তো একটাই। তো যেটাকে পরিমাণ বোঝায় এক কথায় যদি আমরা বলি, তাহলে 70 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এই জায়গাটার মধ্যে আমরা কি দেব, এই টু বির জায়গায় আমাদের দিতে হবে হলো ইজ। কারণ কি, এটা যদিও 7 মাইল কিন্তু দাগ হলো একটা, অর্থাৎ একক দূরত্ব বোঝানো হচ্ছে। আচ্ছা, এটা অনেক বইতে আরো অনেকভাবে দিবেন, জাস্ট এটা বোঝার জন্য এইভাবেই বললাম। এরপরে 2/3 অফ দ্য টিচার্স অফ দিস স্কুল, এই জায়গার মধ্যে কি আছে দেখেন একটু যদি লক্ষ্য করেন, এই যে টিচারের এসটা, এটা কি, এইটা হলো প্লুরাল। হ্যাঁ, তাইলে টিচারদের 3/2 এই স্কুলের 3/2 শিক্ষক কি অনুপস্থিত। তাহলে এই জায়গার মধ্যে আমাদের দিতে হবে কি, প্লুরাল দিতে হবে, কারণ হলো 3/2 কারা, টিচাররা। তাইলে এখানে এ আর ইয়ার 2/3 অফ দ্য টিচার্স অফ দিস স্কুল আর অ্যাবসেন্ট, এই স্কুলের 3/2 শিক্ষকেরা অনুপস্থিত। আর অপরদিকে দেখেন এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে অফের পরে যে মানে সাবজেক্টটা থাকবে সেইটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার। যদি প্লুরাল হয় এখানে দিতে হবে আর এই অফের পরে যদি থাকে সিঙ্গুলার, তাইলে আমাদের দিতে হবে এই জায়গার মধ্যে কি, সিঙ্গুলার, অর্থাৎ ইজ। জাস্ট ইজ দিয়ে আমরা বুঝাচ্ছি, আপনি এখানটা যে কোনো টেন্সের ভিতরে নিয়েই বলতে পারেন। যেমন 2/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ ডিভাইডেড অ্যামং দ্য স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদের মাঝে আমগুলোর 3/2 অংশ কি করে দেওয়া হলো, আমের 3/2 অংশ ভাগাভাগি করে দেওয়া হলো। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই অপের পরে 2/3 এই জাতীয় ভগ্নাংশ যেগুলো থাকে, এই অপের পরে যে সাবজেক্টটা থাকবে সেটাকেই কি আমাদের ধরতে হবে। ওটা যদি প্লুরাল হয় প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার। 1.5 ম্যাঙ্গোজ মানে কি, এটা একটা চমৎকার রুল। 1.5 ম্যাঙ্গোজ এখানে হলো একটা, আবার এই জায়গার মধ্যে হইলো অর্ধেক মানে কি 1.5টা। এখন এই 1.5টা বুঝে যদি আপনি এখানে প্লুরাল দিয়ে দেন তাহলে কিন্তু সেন্টেন্স কাটা, কারণ 1.5 ম্যাঙ্গোজ ইজ এনাফ, এখানে ইজ দিতে হবে। কারণ হলো যদিও এটা দেখার ক্ষেত্রে বা শব্দগত ভাবে কি প্লুরাল মনে হয়, কিন্তু ইংলিশ ব্যাকরণের তথ্য অনুযায়ী এভাবে যদি 1.5 থাকে প্লুরাল হওয়ার পরেও এই জায়গাটার মধ্যে তারপর আমাদের দিতে হবে কি, সিঙ্গুলার। 1.5 ম্যাঙ্গোজ ইজ এনাফ, দ্যাটটা আমি কি যথেষ্ট। মোর দ্যান এ বয়, দেখেন মোর দ্যান এর পরে যদি এ থাকে সিঙ্গুলার থাকে, এ থাকে, তাইলে দিতে হবে সিঙ্গুলার। যেমন ইজ, মোর দ্যান এ বয় ইজ স্মার্ট দেয়ার, সেখানে একের অধিক কি ছেলে কি স্মার্ট। আবার মোর দ্যান এর পরে যদি 2 থাকে তাহলে প্লুরাল হবে। যেমন মোর দ্যান 2 বয়েজ, মোর দ্যান 2 বয়েজ মানে কি, এখানে আর দিয়ে লেয়ার বলি টল দেয়ার, সেখানে 2 এর অধিক ছেলেরা কি লম্বা। মোর বেশি, দেন থেকে, 2 2, বয়েজ ছেলে। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় হলো মোর দেন এর পরে সিঙ্গুলার যদি থাকে তাহলে সিঙ্গুলার, যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল। যেহেতু মোর দেন এর পরে 2 প্লুরাল, সুতরাং এখানে বয়েজ আর টল দেয়ার। অপরদিকে মোর দেন এর পরে এ হলো সিঙ্গুলার, এই জায়গার মধ্যে আমাদের কি দিয়ে দিলাম, ইজ দিলাম। এ নাম্বার অফ টিচার্স, একটু লক্ষ্য করি, শব্দের আগে অর্থটা যদি আমরা জানি তাহলে আমাদের স্মৃতিতে বেশি দিন ধরে রাখতে পারি। এ নাম্বার অফ বেশ কিছু সংখ্যক, বেশ কিছু সংখ্যক, অনেকগুলো অর্থ হতে পারে, এর মধ্যে এটাও একটা যে বেশ কিছু সংখ্যক। তাহলে এখানে কি হবে, এ নাম্বার অফ টিচার্স আর দেয়ার কি এখানে আর হবে, এ আর ইয়ার, বেশ কিছু সংখ্যক শিক্ষকেরা সেখানে আছে। অপরদিকে যদি এ নাম্বার অফ থাকে তাহলে এই শব্দটা এ নাম্বার অফ এর পরে সবসময় কি আছে, প্লুরাল সাবজেক্ট আসে। অর্থাৎ এ নাম্বার অফ যদি থাকে তাহলে আমরা সেন্টেন্সটাকে প্লুরাল ধরি এবং প্লুরালেই হয় ব্যাকরণের ইনফরমেশন অনুযায়ী। সুতরাং এই জায়গার মধ্যে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো কি প্লুরাল।
আমি শুধু বি দিয়ে দেখাচ্ছি, এখানে এর অর্থ না যে সবগুলা বি। আপনি 12টা টেন্সের যে কোনো প্যাটার্নের মধ্যে রেখেই এটা তৈরি করতে পারেন। অপরদিকে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে যদি আপনি দেখেন যে এই এস আছে, এটা তো প্লুরাল, তাইলে এখানে আমরা কি প্লুরাল দিয়ে দেই। এই যে বির জায়গায় কি দেব, এ প্লুরাল না, এখানে প্লুরাল হবে না, বির জায়গায় হবে কি ইজ হবে। কারণ হলো এইটা ছিল বেশ কিছু সংখ্যক শিক্ষকেরা সেখানে আছেন, আর এইটা হলো ছাত্রদের একটি সংখ্যা বা ছাত্রদের সংখ্যা। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে ছাত্রদের সংখ্যা বা ছাত্রছাত্রীদের সংখ্যা ইজ 75, 75 জন। তাহলে এখানে হলো বেশ কিছু সংখ্যক টিচারেরা, আর এই জায়গার মধ্যে দেখেন সিঙ্গুলার, কারণ সিঙ্গুলার। আমাদের ক্লাসের ছাত্রদের সংখ্যা হলো 75, 75। আশা করি বুঝতে পেরেছেন। এইটা দিয়ে সিঙ্গুলার, উপরের নাম্বার অফ দিয়ে প্লুরাল। এরপরে 3+3, এটা এখানে কি দেবেন আপনি যদি মনে করেন 3 আবার এখানে প্লাস, তাইলে 3+3 মানে কি 3+3 মানে কি 6। যেহেতু 6 এই জায়গার মধ্যে প্লুরাল, এইটা দিয়ে দেয়, কিন্তু আপনার এটা দিলে চলবে না, এখানে সিঙ্গুলার দিতে হবে। কারণ হলো এই এরিথমেটিক্যাল অপারেশন বা এরিথমেটিক্যাল যে টার্মস গুলো আছে, এটা এইভাবে সিঙ্গুলারই হয় সদা সর্বদা। যেমন 3+3 is 6, আবার 5 - 2 is 3, এই জাতীয় যেগুলো আমরা মানে ইংলিশ শব্দগত দিয়ে যেই আমরা গাণিতিক জিনিসগুলো বলি। যেমন 5 × 5 is 5 × 5 is কত, 5 × 5 = 25, 25। তাহলে এই এরিথমেটিক্যাল যে গাণিতিক এগুলো থাকে, এগুলো সবসময় কি থাকে, সিঙ্গুলার থাকে। এরপরে চলুন আমরা দেখি 15, দেয়ার এ গার্ডেন ইন আওয়ার স্কুল। এই দেয়ারের পরে যদি আমাদের এই পাশে এই যে দেওয়া, এইটা যদি আমাদের সিঙ্গুলার হয়, তাহলে এই জায়গার মধ্যে আমাদের সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় প্লুরাল হবে। যেহেতু একটি গার্ডেন, সুতরাং এই জায়গার মধ্যে কি হবে, ইজ হবে। যদি আবার আমরা পেতাম যে দেয়ার, এই জায়গার মধ্যে গার্ডেন্স পাইতাম, তাইলে এখানে আর হতো। এক কথায় দেয়ারের পরে আমাদের এই যে সাবজেক্টটা থাকবে, এটা যা থাকবে ওই অনুপাতে আমাদের অক্সিলারি ভার্ব অথবা ভার্বটা নিতে হবে। মাই ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ মাই অল টিচার্স ড্যাশ রেডি টু ক্যাচ মি। দেখেন এখানে একটা কথা দেখেন, মাই ফাদার হলো একজন ব্যক্তি, মানে একটা সাবজেক্ট। হ্যাঁ, অপরদিকে এই যে টিচার্স হলো আর একটা সাবজেক্ট, তো এখন মাই ফাদার হলো সিঙ্গুলার, এই টিচার্স হলো প্লুরাল, তাইলে এমনিতেই তো টিচার প্লুরাল, আবার মাই ফাদার, তাহলে প্লুরালের উপরে প্লুরাল। তো এখন যদি আপনি ভাবেন যে যেহেতু এটা প্লুরাল, আমি বির জায়গায় আর দিয়ে দিই, তাহলে কি হবে, হবে না। কারণ এই অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দটা যে দেখতে পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দ যদি এসে থাকে, তাহলে আমাদের এই যে সেকেন্ড যে ইটা থাকবে, একটু লক্ষ্য করেন, এই যে সেকেন্ড, এইটা আমাদের ধরেন যে ধর্তব্য হবে না। কথা বুঝতে পারছেন? এইটা আমাদের গুনার বাইরে। অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দ যদি থাকে, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুপাতেই অক্সিলারি ভার্ব বসবে। তাহলে মাই ফাদার সিঙ্গুলার, এখানে আমাদের কি হবে, সিঙ্গুলার, তাহলে কি হবে, ইজ। মাই ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ মাই অল টিচার্স ইজ রেডি টু ক্যাচ মি। আমার বাবা এবং সেই সাথে আমার সমস্ত শিক্ষকেরা আমাকে ধরতে রেডি, মানে আমাকে ধরে স্কুলে নিয়ে যাবে, কথার সাপোজ এরকম। তাহলে ঠিক তেমনি ভাবে অ্যাজ ওয়েল অ্যাজ এর আমরা বলছি কি, বাম পাশে যে এটা থাকবে প্রথম সাবজেক্টটা গণ্য করা হবে। তো সেই হিসেবে মাই টিচার্স, এখানে আবার প্রথম সাবজেক্টটা কি আছে, প্লুরাল, আবার এখানে আছে কি, সিঙ্গুলার। তাইলে আমাদের কোনটা ধরতে হবে, আমাদের ধরতে হবে প্রথম সাবজেক্ট, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দগুলো যদি আসে তাহলে এটা সিঙ্গুলার হয়, তাহলে কি হবে, প্লুরাল, এখানে এ আর ইয়ার, কারণ আমাদের প্রথম সাবজেক্টে ফলো করতে হবে। প্রথম সাবজেক্ট আগে আসছিল মাই ফাদার 16 নম্বরে সিঙ্গুলার, অপরদিকে এখানে এসে পড়ছে প্লুরাল, সুতরাং এখানে দিতে হবে কি আর। শুধু অ্যাজ ওয়েল অ্যাজ না, এখানে আরো কতগুলো শব্দ আছে, এই শব্দগুলো আমরা একটু মার্ক করে দিই আপনাকে। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থেকে থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের মানে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। 17 নম্বর দেখি, ইদার হি অর হিজ ব্রাদার, হ্যাঁ, সে অথবা তার ভাই, প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত আছে। এখন এই অর যদি শব্দটা থাকে, অর, নর, হ্যাঁ,
ইদার, অর, নর, এই অর শব্দটা যদি থাকে তাহলে আমাদের সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমাদের সেন্টেন্স গঠন করতে হবে। ইদার হি, হয়তো সে, নয়তো তার ভাই, ইজ প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত আছে। আমরা অনেক সময় বলি না, আরে যা তুই, সমস্যা নাই, সে নাইলে তার ভাই উপস্থিত আছে। তাইলে অর শব্দটা যদি থাকে তাহলে আমাদের এখানে কমপ্লিট করতে হবে কি অনুযায়ী, অরের সাথে লাগানো যে সাবজেক্ট ওইটা অনুযায়ী। ঠিক তেমনি ভাবে ইদার হি অর হিজ সিস্টার্স, মানে কি হয়তো সে না হয় তার বোনেরা, তাইলে অরের পরে যেই সাবজেক্ট আছে সেটা প্লুরাল, সুতরাং এখানে আমাদের কি হবে, আর হবে, এ আর ইয়ার। এইটা বুঝছেন? এই যে এই শব্দগুলো যদি থাকে তাহলে এই শব্দগুলার পরে যে সাবজেক্টটা থাকবে সেইটা অনুযায়ী আমাদের কমপ্লিট করতে হবে। এরপরে দেখুন, কোনো কিছু শিখতে হলে ডিয়ার ভিউয়ার্স একটু কষ্ট করতে হবে। আমরা আপনাকে পারতাম এগুলা একটা রুলসের উপরে একটা ভিডিও আপলোড দিতে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ভিডিওটাও যদি বড় হবে, কিন্তু আপনি যদি একবার জাস্ট এই ভিডিওটা টোটালটা দেখেন তাহলে আপনার ব্রেইনে এগুলো সব সেভ থাকবে, অর্থাৎ আপনি লং টাইম এটা আপনি পারবেন। দেখেন 2 years ড্যাশ সিন্স মাই ফাদার, এখানে আছে কি এইটা। তো এখন এই সিন্স কিন্তু আমরা বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, আবার এই সিন্স শব্দটিকে আমরা কনজাংশন হিসেবেও ব্যবহার করতে পারি। এটা একটু মার্ক করে দিই। তো আমাদের বাক্যে যদি এটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে থাকে তাহলে প্রথম যে থাকবে 2 years, এখানে দেখেন আমরা একটু যদি লিখি হ্যাভ, 2 years হ্যাভ পাস্ট, মানে কি 2 বছর অতিক্রম হয়ে গেল। একটু লক্ষ্য করবেন, 2 বছর কি হলো, অতিক্রম হয়ে গেল। আমরা ব্র্যাকেটটা তুলেও দিতে পারি, আচ্ছা তুলে দিই তাহলে এই সেন্টেন্সটা ভালো হবে। 2 বছর অতিক্রম হয়ে গেল যেহেতু আমার বাবা ডাইড, মরেছে। তো এই জায়গায় যে রুলসটা সেটা হলো, এই সিন্স যদি কনজাংশন হিসেবেই ব্যবহার করা হয় তাহলে এই যে সিন্সের বাম পাশে অর্থাৎ বাক্যের প্রথম অংশটা হয়তো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু বাম পাশে সিন্সের ডান পাশে যেটা থাকবে সেটা সব সময় কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, যদি সিন্সটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। তো কনজাংশন কাকে বলে, যে একটা সব মানে স্বাভাবিকভাবে যদি আমরা বলবো যে দুইটা বাক্যকে একসাথে জোড়া দিতে আমরা কনজাংশন ব্যবহার করে থাকি। যেমন এই একটা মানে তথ্য, এই একটা তথ্য, এই একটা তথ্য, এই দুইটাকে একত্রিত করছে কি সিন্স, অর্থাৎ একটা কনজাংশন সংযুক্ত করলো। তো সিন যদি কনজাংশন আকারে ব্যবহার করা হয়ে থাকে তাহলে বাক্যের বাম পাশে সিন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সিন্সের পরে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু সিন্স যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, একটু লক্ষ্য করি, সিন্স যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তখন এইটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে কিন্তু এই লং সিন্স, এই সিন্সটা কিন্তু এখানে কি হিসেবে আছে, অ্যাডভার্ব হিসেবে আছে। তো যদি অ্যাডভার্ব হিসেবেই থেকে থাকে তাহলে আমাদের এটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তাইলে সি এর পাস্ট কি, সি এর পাস্ট হলো এস এ ডব্লিউ, স, আই স হিম লং সিন্স, মানে কি আমি তাকে অনেক আগে দেখলাম। দেখেন অনেক আগে দেখলাম বা দেখেছিলাম, এইটাই। তাইলে অ্যাডভার্ব কাকে বলে, যেটা অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে। তাইলে এই দেখাটাকে মডিফাই করলো কি লং সিন্সে, মানে অনেক আগে আমি তাকে দেখেছিলাম। অপরদিকে এইটা একটা কনজাংশন, সুতরাং এইটা একটা গুরুত্বপূর্ণ রুলস, এটা মনে রাখবেন। কনজাংশন হিসেবে ব্যবহার হলে বাম পাশে এইভাবে ব্যবহার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট। আর সিন্স যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে টোটাল সেন্টেন্সটা হয় কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে দিই হি উইল রিচ ঢাকা বাই দিস টাইম, এটা একদম ইজি রুলস, এটা মনে থাকবে। এই সময়ের মধ্যে, বাই দিস টাইম, এই সময়ের মধ্যে কি করবে, সে ঢাকা পৌঁছে থাকবে। তাইলে এই জাতীয় যদি হয় তাহলে কি হবে, হি উইল হ্যাভ রিচ, আমরা যদি এটা একটু সঠিক করে দেই, হি উইল হি উইল হ্যাভ রিচ, একটু আমাদের সাথে থাকুন, হি উইল হ্যাভ রিচ ঢাকা বাই দিস টাইম, এই সময়ের ভিতরে সে ঢাকা গিয়ে পৌঁছে থাকবে।
তো এই জাতীয় বাই দিস টাইম যদি মানে সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে আমাদের সেটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। এরপরে দেখেন হি ড্যাশ টু বাই এ মোবাইল ফোন, মানে কি এখানে আমরা হি ইজ গোয়িং টু বাই এ মোবাইল ফোন, কারণ গোর পরে এই শব্দটা একটু লক্ষ্য করেন, এই গোর পরে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ কাকে বলে আমাদের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে ভিডিও আছে, একটু দেখে নেবেন। এই টু যেহেতু ইনফিনিটিভ, গোর পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা কি হবে, ইজ গোয়িং, ইজ GOING ইজ গোয়িং, হি ইজ গোয়িং টু বাই এ মোবাইল ফোন, সে একটি মোবাইল ফোন কিনতে যাইতেছে বা যাচ্ছে। তাইলে গোর পরে ইনফিনিটিভ থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অপর দিকে দেখি আমরা ওয়াইল, ওয়াইলের পরে যদি সরাসরি যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। একটু লক্ষ্য করি, ওয়াইল একটি শব্দ, এটার পরে যদি আমাদের ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কি হবে EATING, ওয়াইল ইটিং, ভাত খাওয়ার সময়, উই স এ বার্ড, আমরা একটা পাখি দেখলাম। তাহলে ওয়াইলের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হবে। আর এর অর্থটা কি হবে, ওয়াইল ইটিং রাইস, ভাত খাওয়ার সময়। আপনি বলতে পারেন ওয়াইল গোয়িং টু ঢাকা, ঢাকা যাওয়ার সময়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে পারেন। উই স এ বার্ড, আমরা একটা পাখি দেখলাম। এরপরে দেখেন ওয়াইলের পরে যদি সাবজেক্ট আসে তাহলে সেই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটু লক্ষ্য করে, সেই সেন্টেন্সটা কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ওয়াইল আই ওয়াজ ইটিং রাইস, এই জায়গার মধ্যে দেই ওয়াইল যেহেতু আছে, ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, এই যে দেখেন এটাকে লাল মার্ক করে দেই, এই সাবজেক্টটা যদি থাকে তাহলে এখানে ব্র্যাকেটে যা থাকবে সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওয়াইল আই ওয়াজ EATING ইটিং রাইস, আই স এ বার্ড। এটার অর্থটা ওভাবেই হবে, যখন আমি একটা পাখি দেখতেছিলাম, মানে ভাত খাইতেছিলাম, তখন আমি একটা পাখি দেখলাম। এক কথায় ওয়াইলের পরে ভার্ব আসে সরাসরি আইএনজি যুক্ত হবে, আর ওয়াইলের পরে যদি সাবজেক্ট আসে তাহলে ওয়াজ দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে। তো এইটাও গেল, এটা বুঝার আর কোনো বাকি নেই। এরপরে কিছু শব্দ আছে যেমন নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স ইত্যাদি, এগুলা দেখতেও যদি প্লুরাল, কিন্তু এগুলা জন্মগত ভাবেই এরকম, অর্থাৎ এইগুলা দেখতে এরকম হলে কি হবে, ব্যবহার হবে কি সিঙ্গুলার। যেমন দ্য নিউজ, এখানে প্লুরাল মানে এস আছে, এখন এস দেখেই যদি আপনি বলেন যে এখানে আর দিয়ে দেবো তাহলে হবে না। কারণ হবে না হলো যে আপনার বুঝতে হবে যে এগুলো জন্মগত ভাবেই কি এইভাবে, অর্থাৎ এটা প্লুরাল না, এটার নামটাই হলো এরকম, যার কারণে আমরা এই শব্দগুলো থাকার সত্ত্বেও আমরা কি দেবো, সিঙ্গুলার দেব। তাহলে কি দেবো, দ্য নিউজ ইজ গুড, খবরটা হলো ভালো। এরপরে দেখি আমরা, একটু আমাদের সাথে সময় দেবেন। এই দেখেন ইয়ার, হিয়ার, স্মোক, অক্সিজেন, ওয়াটার, মিল্ক, ইঙ্ক, সোপ, ডাস্ট, স্যান্ড, রাইস, গ্রাস, salt, cotton, furniture, honesty, courage, peace, sympathy, cooking, parking, training, clothing, love, advice, information, knowledge, এই যে শব্দগুলো আছে এগুলা কিন্তু সব সিঙ্গুলার। এখন আপনি যদি মনে করেন খাইছে রে অনেক বাতাস, তাহলে এটা প্লুরাল। আবার মাথায় অনেক চুল, এই শব্দটা নিশ্চিত তাইলে কি হবে, মানে প্লুরাল হবে না। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব সিঙ্গুলার, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তো সেই হিসেবে হার হিয়ার ইজ হোয়াইট, তার চুল হলো কি সাদা, আমরা একটা দিয়ে দিলাম, তার চুল হলো সাদা। আশা করি বুঝতে পেরেছি, এই শব্দগুলো সব সিঙ্গুলার। অপরদিকে কিছু প্লুরাল শব্দ আছে, ক্যাটেল, পিপল, পাবলিক, পিজেন্ট্রি, পুলিশ, ডজন, পোল্ট্রি, জেন্ট্রি, ম্যানকাইন্ড। এই শব্দগুলো যদি আবার দেখেন তাইলে আপনার বুঝতে হবে এই শব্দগুলো প্লুরাল, অর্থাৎ সেন্টেন্সটা প্লুরাল আকারে গঠন করতে হবে। যেমন দেয়ার আর 3 ডজন পেন, সেখানে আছে কি 3 ডজন কলম, তাইলে এই ডজন আছে মানে কি এইটা একটা প্লুরাল, এটাও গেল। এরপরে দেখি আমরা গুরুত্বপূর্ণ একটি, আমরা যারা নতুন হয়তো তাদের কাছে একটু আনইজি লাগবে, মূলত এটা চমৎকার। কোন অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল হয় তাইলে ওই অ্যাডজেক্টিভটা প্লুরালে পরিণত হয়। যেহেতু রিচ মানে কি ধনী, তাইলে সেই হিসেবে রিচ মানে যেহেতু ধনী, সেই হিসেবে রিচের পূর্বে আসছে কি আর্টিকেল দা বা ডিটারমিনারও বলে এগুলাকে। তো সেই হিসেবে আমাদের এখানে দিতে হবে কি আর দিতে হবে। যেমন শুধু রিচ মানে কি ধনী, আর দা রিচ মানে হলো ধনীরা,
যেমন গুড মানে ভালো, দা গুড মানে ভালোরা, এরকম। অনেস্ট মানে কি সৎ, দা অনেস্ট মানে সৎরা, এরকম সৎ ব্যক্তিরা। তাইলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে কি দিতে হবে? আর দিতে হবে, কারণ অ্যাডজেক্টিভের আগে আসছে কি এই যে দা, সুতরাং এটা প্লুরাল। যে কোনো অ্যাডজেক্টিভের আগে আসলে মানে দা আসলে প্লুরাল হবে। ইউ হি অ্যান্ড আই, এটা কি হবে? ইউ হি অ্যান্ড আই আর হবে, কারণ এখানে অ্যান্ড দিয়ে মানে তিনটা সাবজেক্ট একত্রে যুক্ত করা হয়েছে, সুতরাং এটা প্লুরাল, এ আর ই আর। ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড। আর আপনি যদি কন যে আই তো ফার্স্ট পারসন সিঙ্গুলার, সুতরাং এম দিয়ে দিই, হবে না। আপনার বুঝতে হবে ইউ হি এরপরে আই, অর্থাৎ তিনটা সাবজেক্ট একত্রে, সুতরাং এটা প্লুরাল। এরপরে আই ইউ অ্যান্ড হি। ও আচ্ছা, এটা দিয়ে আর একটা জিনিস বোঝানো হয়, সেটা হলো আপনারা জানেন যে আমাদের যদি একটু লেখা দেখাই আমরা 1 2 3, এটা হলো ধরেন 1 ফার্স্ট পারসন, 2 সেকেন্ড পারসন, 3 থার্ড পারসন। হ্যাঁ, তো ইংলিশের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো কিছু ভালো হয়, যেই সেন্টেন্সটা বলতেছেন ওটার অর্থ যদি ভালো হয়, তাহলে আপনার এইটা ঘুরাই দিতে হবে। যেমন একটু লেখি আমরা, সেটা হলো যে 1 2 3 যদি ভালো হয় তাহলে হবে 2 3 1। 2 3 1 মানে কি? সেকেন্ড পারসন, থার্ড পারসন, এরপরে হবে ফার্স্ট পারসন, সেন্টেন্সের অর্থটা যদি ভালো হয়। আর সেন্টেন্সের অর্থটা যদি খারাপ হয় তাইলে ফার্স্ট পারসন, এই যে প্রথমটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অর্থ যদি খারাপ হয় তাহলে নিজেকে আগে নিয়ে আসতে হবে। একটু লক্ষ্য করি, এই যে দেখেন মার্ক করে দিলাম, অর্থটা সেন্টেন্সের যদি খারাপ হয় তাহলে নিজেকে আগে আনতে হবে, অর্থাৎ ফার্স্ট পারসনকে আগে আনতে হবে। তাইলে আমরা এই পাশে যদি একটু দেখি তাহলে ভালো বলবো, আই ইউ অ্যান্ড হি আর ক্রিমিনাল। দেখেন এই যে আমাদের নিচে একটা সেন্টেন্স আছে, এইটা কিন্তু এটা কি এইটার অর্থ কিন্তু খারাপ, যেহেতু খারাপ সুতরাং এই খারাপ যদি অর্থ হয় সেন্টেন্সের, তাহলে আইটাকে আগে নিয়ে আসতে হয়। অপরদিকে এই জায়গার মধ্যে এইটার অর্থটা হলো ভালো, যার কারণে নিজেকে পরে রাখা হয়েছে। এক কথা ইংলিশের একটা বৈশিষ্ট্য হলো সেন্টেন্সের অর্থটা যদি ভালো হয় তাইলে নিজেকে পরে রাখেন, এটা একটা ভদ্রতা। সেন্টেন্সের অর্থটা যদি খারাপ হয় তাহলে আপনার নিজেকে আগে আনেন, অর্থাৎ নিজের দোষটা আগে স্বীকার করেন, এরকম। তো সেই হিসেবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, 1 মানে ফার্স্ট পারসন, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন। অর্থ যদি খারাপ হয় তাইলে এই যে 1 2 3, অর্থ যদি ভালো হয় তাইলে 2 3 1, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা দেখাবো, যেমন 26 নাম্বার, আই স দ্য ম্যান। দেখেন এই স এর পরে যদি আমরা এরকম দেখি তাহলে আমরা এখানে সরাসরি আইএনজি দিয়ে দেবো, এখানে আর কিছু আমাদের করার নাই। আইএনজি সোজা দিতে হবে না, গোয়িং, আইএনজি গোয়িং। আই স দ্য ম্যান গোয়িং মানে কি? আমি লোকটাকে যেতে দেখলাম। তো আপনি যদি বলেন যে যেতে, সুতরাং ইনফিনিটিভ দিয়ে টু গো দিয়ে দেই, হবে না। কিছু ভার্ব আছে যার পরে অন্য কোনো ভার্ব থাকলে সরাসরি আইএনজি যুক্ত হয়। অপরদিকে দেখেন, রাইট দ্য লেটার উই ওয়েন্ট টু স্কুল। এখন এখানে কি দেবেন? এই রাইটের জায়গায় আইএনজি যুক্ত করে দেন, হবে WRITING। রাইটিং মানে কি? রাইটিং দ্য লেটার উই ওয়েন্ট টু স্কুল। চিঠিটা লিখে আমরা কই গেলাম? চিঠি লিখে আমরা স্কুলে গেলাম। তাইলে চিঠি লিখে, ভাত খেয়ে, যত কিছু আছে এই জাতীয় অর্থ যদি আসে তাইলে আমরা সরাসরি ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে পারি। আই ওয়ান্ট, আমি চাই, ড্যাশ এ বুক, একটা বই কিনতে। এই যে কিনতে, খাইতে, যাইতে শব্দের সাথে এই যে যদি তে থাকে মানে ক্রিয়ার সাথে, তাইলে আমরা টু দিয়ে দিই, সুতরাং টু বাই। আই ওয়ান্ট টু বাই এ বুক, আমি একটা বই কিনতে যাই। 28 নাম্বার, দ্য ওয়ার্ক। এখানে কি দেব আমরা? এখানে ইজ দেব, কারণ হলো আমরা জানি যে ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সুতরাং সেই প্যাসিভ ভয়েসে দ্য ওয়ার্ক ইজ ডান মানে কি? কাজ করা হয় বা কাজ করা হলো। সেই হিসেবে যেহেতু এইটা কি, এটা একটা মানে কি বস্তু, নিজে নিজে কাজ করতে পারে না,
অর্থাৎ আপনি যদি দেন দ্য ওয়ার্ক ইজ ডুইং, তাহলে কাজটি করতেছে, তাই কাজটা কি একটা মানুষ যে সে কাজ করবে? করবে না, কারণ এটা একটা বস্তু। সুতরাং এটাকে করা হয়, যেহেতু এটাকে করা হয়, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। সুতরাং প্যাসিভ সেন্টেন্সে দ্য ওয়ার্ক ইজ ডান, এই ব্র্যাকেটের এই জায়গাটায় দিতে হবে ইজ, অর্থাৎ আমাদের সেন্টেন্স পরিপূর্ণ কমপ্লিট। 29 নাম্বার, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা কি হতাম, আমি একটা পাখি হতাম, আই উড, কুড, মাইট, এই তিনটার যে কোনো একটা দিয়ে দিতে পারেন। মানে কি, যেটা জীবনে মানে হবে না, মানে অবাস্তব। এক কথায় আপনি কি জীবনে পাখি হতে পারবেন? এই অনাকাঙ্ক্ষিত যে আবদারগুলো আপনার ভিতরে আসে, এই জাতীয় যদি এসে থাকে, তাহলে আমাদের এখানে আই এর পরে আমরা ওয়াজ ব্যবহার করি না, এখানে কি আছে ওয়ার। আই এর পরে আমরা কি ব্যবহার করি? ওয়াজ। কিন্তু আনরিয়েল পাস্ট যদি হয়ে থাকে, তাইলে আই এর পরে ওয়ার, ইউর পরে ওয়ার, মানে যে কোনো পার্সনের পরে কি ওয়ার হবে। আই ওয়ার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম বা উড়তাম। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। আই মাইট ফ্লাই ইন দ্য স্কাই, হয়তো আমি আকাশে উঠতে পারতাম। এক কথায় অবাস্তব, যেটা জীবনে বাস্তব হবে না, এই জাতীয় সেন্টেন্স যদি আপনি বলে থাকেন, যেটাকে কন্ডিশনাল বলে থাকি, তখন আমরা উড, কুড, মাইট ব্যবহার করব। এরপরে দেখেন এখানে কি দেওয়া আছে, টু স্পিক দ্য ট্রুথ, এখানে আগে এই বীর জায়গায় ইজ দিয়ে নেই, কারণ হলো টু স্পিক দ্য ট্রুথ ইজ এ গুড হ্যাবিট, মানে সত্য কথা বলা একটা ভালো অভ্যাস। এখন এখানে এই নিচের লাইনটার দিকে একটু তাকান, এই জায়গায় কি দেওয়া, এই জায়গায় দেওয়া হলো ইনফিনিটিভ, জিরেন্ট এন্ড ভার্বাল নাউন। এগুলো যদি বাক্যের শুরুতে চলে আসে, তাইলে এটা কি হয়? এইটা হলো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য হয়। অর্থাৎ এই টোটালটা মিলে কিন্তু একটা সাবজেক্ট। আমি যদি একটু দেখাই, এই যে টু স্পিক দ্য ট্রুথ, এই যে টু স্পিক একটা ভার্ব, এই ট্রুথ, এই সব মিলে একটা সাবজেক্ট। অর্থাৎ এই সাবজেক্টের স্থানে যদি ইনফিনিটিভ হয়, জিরেন্ট হয় এবং ভার্বাল নাউন হয়, তাহলে সবগুলো মিলে কি হবে? সিঙ্গুলার হবে। সরি, সবগুলো মিলে তো না, জাস্ট ইনফিনিটিভ হোক আর জিরেন্ট হোক আর ভার্বাল নাউন হোক, এটা হলো সিঙ্গুলার। তো এই ইনফিনিটিভ, জিরেন্ট এগুলো যদি আরো ডিপলি শিখতে চান, আমাদের ভিডিওগুলো দেখে নেবেন। এরপরে দেখি, দে উইল নট কাম আনটিল ইউ ফোন দেম। একটু লক্ষ্য করি, এটা একটা চমৎকার, এই নিচের এগুলো আগে একটু মার্ক করে দিই। এই যে ওয়েন, আফটার, আনটিল, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে, এরপরে এই যে বাম পাশে, এই বাম পাশে যদি থাকে ফিউচার ইনডিফিনিট, একটু লক্ষ্য করেন, যদি ফিউচার ইনডিফিনিট এভাবে থাকে, তাহলে পরের সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। একটু লক্ষ্য করেন, তাহলে পরেরটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই আনটিল, এখানে ধরেন আনটিল যে ওয়েন, আফটার, আনটিল, যে কোনো একটা যদি হয়, এই পাশে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমাদের পরে দিতে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু লক্ষ্য করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সের আনটিলের বামে যদি থাকে ফিউচার ইনডিফিনিট, তাহলে আনটিল, ওয়েন, আফটার এই শব্দের পরে যেটা থাকবে সেটা থাকবে কি? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট যদি হয়ে থাকে, তাহলে এখানে আমাদের কি দিতে হবে? আনটিল ইউ ভি হ্যাভ ফোন, ফোনড দেম, দে উইল নট কাম, তারা আসবে না যতক্ষণ না তুমি তাদেরকে ফোন দিবে। অর্থটা এভাবে আসবে। এক কথা, আনটিল, ওয়েন, আফটার, আনটিল এই শব্দগুলোর বামে যদি ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে আনটিল বা আফটার, ওয়েন এগুলার ডানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যতক্ষণ না তুমি ফোন দিবে ততক্ষণ তারা কি আসবে না। এরপরে দেখি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কিছু শিখতে হলে ধৈর্য ধরতে হয়, তারই বহির প্রকাশ। এতক্ষণ যা দেখলেন এগুলো ম্যাক্সিমাম বইগুলোর মধ্যেই পাবেন, তারপর একটু ভিডিওটা দেখলে আপনার আর একটু ভালো লাগবে, এই জন্য দেওয়া। রাইট ফর্ম অর ভার্ব, টু উইল বি আফটার দিস ভার্বস এন্ড বিফোর অবজেক্ট। দেখেন এইটার অর্থ কি? টু মানে টু, উইল বি মানে হবে, আফটার দাস ভার্বস এই ভার্বগুলোর পরে, এন্ড বিফোর অবজেক্ট এবং অবজেক্টের পূর্বে। অর্থাৎ নিচের ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে দেখেন, তাহলে এই ভার্বগুলোর পরে টু হবে এবং
বিফোর অবজেক্ট এবং অবজেক্টের পূর্বে। যদি একটা উদাহরণ দিয়ে দেখাই আমরা, দেখেন কতগুলো ভার্ব আমরা নিয়ে এসেছি আপনার জন্য। এইটা একটু মার্ক করে দেই, নাইলে হবে না, এই দিয়ে দেই। আবার দেখি, টু উইল বি, টু হবে আফটার দিস ভার্বস, এই ভার্বগুলোর পরে, এন্ড বিফোর অবজেক্ট, অবজেক্টের পূর্বে। তাহলে এই ভার্বগুলো কোন ভার্বগুলো? এই যে এই ভার্বগুলো, এই ভার্বগুলোর পরে কি হবে? টু হবে, এবং কিসের পূর্বে? অবজেক্টের পূর্বে। যেমন এক্সাম্পল, এই যে উদাহরণটা মনে রাখেন, যথেষ্ট হবে। আর এটা একটা স্ক্রিনশট দিয়ে এটা আস্তে আস্তে মুখস্থ করে নিই, যে আবার দিয়ে দেই, একটা স্ক্রিনশট দিয়ে দিয়েন, আবার একটা দিয়ে দেই, হবে। তাইলে যেমন আমরা উদাহরণ দেই, আই ওয়ান্ট টু টক টু ইউ। দেখেন এখানে আমাদের এই যে টক কথাটা আছে, এই জায়গার মধ্যেও কি আমাদের টক আছে, খুঁজলে পাবেন। যেমন আমরা যদি আপনাকে একটু বাস্তবে দেখাই, এই যে দেখেন এই যে টক আছে, মানে কি এইটা, এই ভার্বগুলো যদি থাকে তাহলে এরপরে হবে টু, আর অবজেক্টের পূর্বে, এই যে অবজেক্টের পূর্বে, যেমন আই ওয়ান্ট টু টক টু ইউ। আশা করি বুঝতে পেরেছেন যে এই ভার্বগুলোর পরে কি হবে? এই ভার্বগুলোর পরে টু হবে এবং অবজেক্টের পূর্বে। এরপরে টু উইল বি আফটার দিস ভার্ব ইফ আদার ভার্ব কামস। টু হবে মানে টু উইল বি মানে কি? টু হবে আফটার দিস ভার্ব, এই ভার্বগুলোর পরে, একটু লক্ষ্য করি, ইফ আদার ভার্ব কামস, যদি অন্য ভার্ব আসে। যেমন টু উইল বি মিডল পয়েন্ট অফ টু ভার্বস, অথবা দুইটা ভার্বের মাঝখানে টু হবে। কোন ভার্বগুলো? যেমন এই এগ্রি, এপিয়ার। এটা বুঝছেন কিনা আর একবার বলি একটু, সেটা হলো যে এই টু শব্দটা আসবে কিসের পরে? দুইটা ভার্বের মাঝখানে। দুইটা ভার্ব কি? ধরেন সেন্টেন্সের মধ্যে এগ্রি আছে, আরো একটা ভার্ব আছে, তাহলে এগ্রি এবং আর একটা যে ভার্ব আছে এর মাঝখানে এই জায়গাটায় কি বসবে? টু বসবে। আমরা উদাহরণ দিয়ে দেখাবো। এই যে ভার্বগুলো হলো কি এগুলা, এই যে উদাহরণ, এই উদাহরণ আমাদের এখানে আইসা পড়ছে। একটা উদাহরণ আমরা দিয়ে দিই, যেমন এক্সাম্পলটা কি? আই এগ্রি টু রাইট এ লেটার। এই এগ্রি শব্দটা তো এখানেই আছে, এই আছে না, এই যে প্রথম এগ্রি আছে, এই শব্দগুলো আসছে। সুতরাং এই শব্দগুলোর পরে টু, এই যে দিলাম কি টু, তাই আই এগ্রি, আর একটা ভার্ব আছে রাইট। সুতরাং এগ্রি এবং রাইট দুইটা ভার্ব, মাঝখানে হয়ে যাবে কি? টু। এক কথায় এই ভার্বগুলোর পরে যদি আর একটা ভার্ব আসে তাহলে দুইটা ভার্বের মাঝখানে টু বসবে। যেমন আই এগ্রি একটা ভার্ব, রাইট একটি ভার্ব, মাঝখানে টু দিয়ে দিলাম, মানে কি আমি চিঠি লিখতে রাজি। 34 নাম্বার, ইফ এনি ভার্বস কামস আফটার দিস ভার্ব, সো তাহলে যদি, মানে ইফ এনি ভার্বস কামস, যদি কোনো ভার্ব আসে, যে কোনো, যদি যে কোনো ভার্ব আসে এই ভার্বগুলোর পরে, তাহলে আইএনজি উইল বি ইনক্লুডিং, তাহলে সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে উইথ সেকেন্ড ভার্ব, দ্বিতীয় ভার্বের সাথে। নিচের এই যে ভার্বগুলো দেখবেন, এই ভার্বগুলোর সাথে যদি অন্য কোনো ভার্ব যদি আসে এরপরে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে উইথ সেকেন্ড ভার্ব। এই যে দেখেন আইএনজি, এটা একটু মার্ক করে দেই, কাজ হবে। এই নিচের ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। যেমন ওয়ার্থ, ফিল লাইক, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প ইত্যাদি। এই পর্যন্ত আসবেন পড়তে পড়তে। এরপরে এদিকে আসতে আসতে আস্তে আস্তে এই নিচে দেখবেন এনজয়, ফ্যান্সি, ইমেজিং, ইনভলভ, ফিনিশ, মাইন্ড পড়ে নেবেন। এরপর একটা উদাহরণ দেখে নেবেন, সব শেষ। উদাহরণটা কি? আই ডিনাই টকিং ইন দ্য ক্লাস, আমি ক্লাসে কথা বলতে অস্বীকার করি। আই ডিনাই, আমি অস্বীকার করি, টকিং ইন দ্য ক্লাস, মানে কি এই যে শব্দগুলো আসছে, এই যে কতগুলো ওয়ার্ড এখানে আছে, এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এখানে দেখেন এই ডিনাই আছে, এই যে, তো যেহেতু ডিনাই আছে, এই ভার্বের পরে সেকেন্ড ভার্ব আসলে আইএনজি যুক্ত হবে। সুতরাং টক একটা ভার্ব, এই ভার্বটা যেহেতু আসছে আইএনজি যুক্ত হয়ে গেল। তো এই উদাহরণটাও মনে রাখবেন, আর এগুলো একটু স্ক্রিনশট দিয়ে বা এইভাবে পজ করে করে পড়বেন। 35, if any verb come after this phrase, so with that verbs ing will be including, মানে কি এই ভার্বগুলোর পরে যদি কোনো ফ্রেজ আছে, মানে এই ফ্রেজগুলোর পরে একটু লক্ষ্য করেন, এই ফ্রেজগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, যদি কোনো এনি ভার্ব মানে কি যদি কোনো ভার্ব আসে, তাহলে সেকেন্ড ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। শুধু উইথ দ্যাট ভার্ব ing will be including, যেমন addicted to, devoted to, look forward to, is to, with view to। example, they went to Kuakata with view to enjoying, যেমন এই যে enjoying, এই ভার্বগুলোর পরে যে ভার্বেই আসুক সেই ভার্বগুলোর পরে কি হবে? আইএনজি যুক্ত হবে।
এখন আপনি যদি মনে করেন এই টু তো ইনফিনিটিভ, যেমন খাইতে টু ইট রাইস, তো এই টু যেহেতু আসছে এখানে এনজয়িং না হয়ে এনজয় হবে না, এমনটা করা যাবে না। আপনার বুঝতে হবে এগুলো একটা ফ্রেজ, এই ফ্রেজগুলোর পরে সরাসরি যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা আইএনজি যুক্ত হয়। এরপরে দেখাই 36 নাম্বার, উইদাউট টু আফটার এভরি প্রিপোজিশন। উইদাউট টু মানে কি? উইদাউট মানে টু ছাড়া, মানে কতগুলো প্রিপোজিশন আছে না, তো এই প্রিপোজিশন যেটাই আসবে প্রিপোজিশনের পরে সদা সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যে কোনো প্রিপোজিশনের পরে, কিন্তু টু বাদে। উইদাউট টু বাদে, যেমন ইটস ইম্পসিবল টু পাস উইদাউট রিডিং। দেখেন উইদাউট একটি কি? উইদাউট একটি প্রিপোজিশন, তার প্রিপোজিশনের পরে কি আসছে? রিডিং, মানে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু টুও তো একটা প্রিপোজিশন, কিন্তু টুর পরে কি আইএনজি যুক্ত হয়েছে? হয় নাই। কারণ কি? উইদাউট টু, আমরা লিখছি টু ছাড়া বাকি যে প্রিপোজিশন গুলো থাকবে সেগুলোর পরে আইএনজি যুক্ত হবে, কিন্তু টু যদি প্রিপোজিশন আকারেই থেকে থাকে তাইলে আমাদের কি হবে না? আইএনজি যুক্ত হবে না। যদিও এখানে ইনফিনিটিভ, তারপর বোঝার জন্য এই উদাহরণটা দিলাম। ইটস ইম্পসিবল টু পাস করা অসম্ভব উইদাউট রিডিং, পড়া ছাড়া। 37 নাম্বার দেখেন, আফটার দিস ওয়ার্ডস দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব শুড বি সিলেক্টেড। এই ভার্ব, এই শব্দগুলো যদি থাকে, একটু লক্ষ্য করেন, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে পরে যে ভার্বের অংশটা হবে সেটা হবে ভার্বের প্রেজেন্ট অংশ, মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাই আমরা বলে থাকি। তাহলে এই শব্দগুলো মুখস্থ রাখবেন। কি শব্দ? হেড বেটার, হেড রাডার, এই তরি, এই আস্তে আস্তে একদম এই পর্যন্ত আইসা, এদিকেও আবার আছে, এই দেখছেন কতগুলো শব্দ। এগুলার পরে সদা সর্বদা ভার্বের কোন ফর্মটা বসবে? প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। তাইলে কি হলো? যেমন ইউ হেড বেটার, এখন হেড বেটার আসছে, এরপরে যদি আপনি মনে করেন যে হেড তো হলো পাস্ট পারফেক্ট টেন্সের, তাহলে আমি এখানে কি দিয়ে দেব? গান দিয়ে দেই, গো এন্ড গান, না হবে না। এই শব্দগুলোর পরে ভার্ব আসলেই ভার্বের বেস ফর্ম বা প্রথম অংশ বা প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে কি হবে? ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বরং বাড়ি যাওয়া ভালো। আশা করি এই উদাহরণটা বুঝতে পারছেন। ওই শব্দগুলো মুখস্থ রাখতে হবে, অন্যথায় পরীক্ষায় বা কম্পিটিশন মূলক যে পরীক্ষাগুলো থাকবে সেখানে আপনি মানে সলভ করতে পারবেন না। আচ্ছা, এরপরে দেখেন 38 নাম্বার, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে এই 38 নাম্বারে, তাহলে বুঝতে হবে ওইটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হি হ্যাজ লেফট দ্য প্লেস জাস্ট নাও, এইমাত্র সে জায়গাটি ত্যাগ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই 38 নাম্বারের শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে কি? এই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন এই জায়গার মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিভ দিয়ে দিল, এরপরে কি দিবেন? বা টু ইট রাইস দিল, তো ওইটা দেখেই আমাদের কি কমপ্লিট করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন এখানে তো ধরেন এই পর্যন্ত কাটি, ঠিক আছে, এখানে দেই ইট রাইস, একটা ব্র্যাকেট দেই, আগে ব্র্যাকেট দেই, আবার ইট দেই, ইট। এখন আপনি এই জায়গায় কি দিবেন? যেহেতু জাস্ট নাও আছে, আমরা জানি যে এই শব্দগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে জাস্ট নাও আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর মানেটা কি হবে? এর মানে হবে এখানে কি হবে? has eaten, he has eaten রাইস, না দিতে হবে না, রাইস জাস্ট নাও, সে এইমাত্র ভাত খেয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই শব্দগুলো যদি থেকে থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপরে যেটা আছে অলওয়েজ, এভরিডে, নরমালি, ফ্রিকোয়েন্টলি, ওয়ান্স, রিয়ারলি, অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, ডেইলি, সামটাইম, একটু পড়ে নেবেন সব। এই শব্দগুলো যদি আবার সেন্টেন্সে থাকে ঠিক তেমনি ভাবে, তাহলে এইটা আবার হবে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। যেমন এখানে অলওয়েজ দেওয়ার পরে এই ডিস্টার্বস, এটা কাটার পরে এখানে ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এখন আপনি কি দিবেন? হি অলওয়েজ ডিস্টার্ব ইন দ্য ক্লাস, মানে কি? সে ক্লাসে ডিস্টার্ব করে। তো আমরা জানি যে অলওয়েজ বা এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, সুতরাং এখানে এস দিতে হবে। হি অলওয়েজ ডিস্টার্বস ইন দ্য ক্লাস, ক্লাসে কি করে? ডিস্টার্ব করে। অর্থাৎ এই শব্দগুলো যদি জানা থাকে অনায়াসে আপনি সেকেন্ডের মধ্যে প্রশ্নটা পাবেন। 40 নাম্বার যেটা আছে সেটা হলো নাও, ইন দিস মোমেন্ট অথবা এট দিস মোমেন্ট, স্টিল নাও,
এখানে একটা কমা দেই, অ্যাট প্রেজেন্ট ইন দিস টাইম উইল বি সিলেক্টেড ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমরা এই একটা উদাহরণ দিয়ে দিলাম, দে আর ওয়াচিং টিভি স্টিল নাও, তারা এখনো কি দেখতেছে, টিভি দেখতেছে। তো শব্দগুলো মুখস্থ থাকলেই হবে, পারা সম্ভব। এরপরে দেখি এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন স্টারডে, ওয়ান ডে অ্যাগো, ওয়ান ডে অ্যাগো, লং, ওয়ান্স আপন এ টাইম, ফরমালি, সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার। এক কথায় অতীত বুঝায় এরকম শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট। যেমন হি ওয়েন্ট টু কলেজ স্টারডে, সে গতকালকে কোথায় গেল, কলেজে গেল। এই উদাহরণটা মনে রাখবেন। সবগুলোর আমরা একটা করে উদাহরণ দিই। এরপরে দেখি টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে অথবা দ্য নেক্সট উইক অথবা দ্য নেক্সট মান্থ, বিফোর লং, সুন, দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং মান্থ, ইন 2 days, হ্যাঁ, ইমিডিয়েটলি উইল বি সিলেক্টেড ফর ফিউচার ইনডিফিনিট। এই শব্দগুলো যদি থাকে, এই যে কতগুলো শব্দ, তাহলে এটা কি হবে, এটা হবে ফিউচার ইনডিফিনিট। তাইলে হি উইল গো টু ঢাকা দ্য নেক্সট ডে, সে নেক্সট ডে কি যাবে, ঢাকা যাবে। 43 নম্বর দেখি, দেন, স্টিল দেন উইল বি সিলেক্টেড ফর পাস্ট কন্টিনিউয়াস। এগুলো হবে আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন সেন্টেন্সে যদি দেন দেখেন, স্টিল দেন দেখেন, তাহলে সেটা বুঝতে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দ্য সান ওয়াজ সাইডিং দেন, তখন সূর্য উঠতেছিল, এরকম। এরপরে এভরি, ইচ, এনি, ওয়ান অফ, নো, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, সামথিং। এই যে শব্দগুলো যে আছে একটু লক্ষ্য করেন, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কি বুঝবো, এটা হলো সিঙ্গুলার। এই যে দেখেন, নাথিং, সামথিং উইল বি সিঙ্গুলার সিম্বল, এই শব্দগুলো হলো সিঙ্গুলার। কোন সেন্টেন্সে এই শব্দগুলো যদি দেখেন তাহলে বুঝতে হবে কি ওই সেন্টেন্সটা সিঙ্গুলার সাবজেক্টকে ইঙ্গিত করছে। যেমন এক্সাম্পল, ইচ অফ দ্য বয়, ছেলেগুলোর প্রত্যেকে গেটস এ প্রাইজ, পুরস্কার পেল। তাহলে এখন এই বয়েস দেখলেই হবে না, দেখতে হবে এই শুরুতে কি আছে। শুরুতে যদি দেখেন এই শব্দ আছে তাহলে ওটা কি সিঙ্গুলার। এরপরে চলুন দেখি আমরা, এভরি সংখ্যাবাচক সাবজেক্ট উইল বি সিঙ্গুলার। এখানে দেখেন সংখ্যাবাচক এভাবে অব্রভাবে লিখছি আমরা, উইল বি সিঙ্গুলার। যেমন নাথিং ইজ দ্য ইউজলেস ইন দ্য, পৃথিবীতে কোনো কিছু অকেজো না। এটা উদাহরণটা একদম ইজি সংখ্যাবাচকের, এটা দিয়ে দিলাম মার্ক। 46, ইফ ফিউচার টেন্স ইজ টু রাইট উইথ পাস্ট টেন্স দেন উড উইল বি ইউজড ফর ফিউচার টেন্স। এক্সাম্পল, এইটা একটু এই যে এই যে এই যে এখানে এতটুকু আছে, এটা বুঝতে কষ্ট হলে বাংলায় বলি। এখানে দেখেন সেড মানে কি পাস্ট, অপরদিকে এখানে আছে কি উড। এখন কোনো ব্যক্তি যদি অতীতে বসে ভবিষ্যতের কথা বলে তাহলে এখানে উইল না হয়ে উড হবে। যেমন অতীতে বসে হি সেড, সে বলল। আচ্ছা, সে বলল এই কথাটা কি অতীত না, পাস্ট ইনডিফিনিট। তো পাস্টে বসে, অতীতে বসেছে, কি করছে, সে যাবে দ্য নেক্সট ডে, আগামী দিন সে যাবে। তাহলে সে কথা বলছে অতীতে, এটার প্রয়োগ হবে ভবিষ্যতে। যদি এরকম হয় তাহলে উইলের জায়গায় উড হবে। যেমন হি সেড দ্যাট, সে বলল যে হে উড গো দ্য নেক্সট ডে, সে আগামী দিন যাবে। তাহলে আমরা কি বললাম, কোনো ব্যক্তি যদি অতীতে বসে ভবিষ্যতের কথা বলে তাহলে উইলের জায়গায় উড হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি, কল্পনায় কিছু থাকা বোঝালে বাক্যর শুরুতে এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য হ্যাড অ্যান্ড অ্যাসার্টিভের জন্য আই উইশ, আই হ্যাড বসে। যেমন কল্পনায় যদি কিছু থাকে, কল্পনায় আমরা তো বুঝি, অনেক সময় কল্পনা করি, কল্পনায় যদি কিছু থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য আমরা কি দিই, হ্যাড দেই, মানে আশ্চর্যজনক সেন্টেন্সের জায়গায় হ্যাড দেই। আর এইটাই যদি আবার অ্যাসার্টিভ তৈরি করি তাইলে এই হ্যাডের পরিবর্তে আমরা কি দেই, আই উইশ দেই, আই উইশ আই হ্যাড। যেমন হ্যাড আই এ কার, ইস আমার যদি একটা গাড়ি থাকতো। তাইলে এই হ্যাড যেহেতু আসছে, এই হ্যাডের বিপক্ষে আমরা কি দেব, আই উইশ আই হ্যাড দেব। যেমন আই উইশ আই হ্যাড এ কার, আমার ইচ্ছা আমার যদি একটা গাড়ি থাকতো, এরকম আমি চাই আমার যদি একটি গাড়ি হতো ভালো হতো, এই জাতীয় আর কি। এক কথায় এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হ্যাড থাকে তাহলে হ্যাডের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ আই হ্যাড পরে বাক্যের বাকি অংশ দিলেই হবে।
আমরা একদম লাস্টে চলে আসছি ডিয়ার ভিউয়ার্স। লাস্ট পর্যায়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা বলবো, সেই সাথে আমরা একটু পরিচয় করিয়ে দিই। আপনি ইংলিশে যত দুর্বলই হন না কেন, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি যদি সেগুলো একটু দেখেন, আপনার যেটা লাগে সেটাই আপনি পাবেন, আর আপনি অনেক কিছু শিখতে পারবেন। সেই হিসেবে আমি বলবো যে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আপনি অনেক কিছুই পাবেন। আর আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ন্যূনতম আপনার কোনো উপকার হতে পারে। জাস্ট আপনি হয়তো ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাবেন, সেই সুবাদে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম। আচ্ছা চলেন এরপরে দেখি। দে উইল নট টেল ইট, তারা এটা বলবে না। আনটিল, আফটার, ওয়েন, এই যে তিনটা শব্দ মার্ক করা আছে, এই শব্দের বাম পাশে, এই যে বাম পাশ কোনটা, এই পাশ, এই বাম পাশে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমাদের এই ডান পাশে, এই তিনটা শব্দের ডান পাশে আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। একটু লক্ষ্য করেন আমাদের, তাহলে এই তিনটা শব্দের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবার বলি, আনটিল, আফটার, ওয়েন, এই তিনটা শব্দ যদি থাকে এবং এটার বাম পাশে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এই তিনটা শব্দের ডানে, অর্থাৎ তিনটার যে কোনো একটা আসতে পারে, এই পাশের টেন্সটা হবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাইলে এখানে কি হবে, দ্য টিচার, এই জায়গার মধ্যে দিয়ে দেই, দ্য টিচার হ্যাজ gone from here. They will not tell it, তারা এটা বলবে না, until the teacher has gone from here, যতক্ষণ পর্যন্ত না শিক্ষক এখান থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা চমৎকার একটা রুলস, যে এই তিনটা শব্দ আসতে পারে সেন্টেন্সে, আসলে বাম পাশে থাকবে ফিউচার ইনডিফিনিট, ডান পাশে থাকবে কি, প্রেজেন্ট পারফেক্ট। এরপরে দেখি আমরা, রাইজ টু ইট উই টুক রেস্ট, মানে কি, এখানে আপনি এখন কি দিবেন বলেন, কিছু দেওয়ার মতো আছে? আছে, কি আছে, রাইস, হ্যাভিং ইটেন, ইটেন, রাইস হ্যাভিং ইটেন মানে কি, ভাত খাওয়ার পর পর, উই টুক রেস্ট, আমরা রেস্ট নিলাম। আমি আপনাকে বুঝাতে চাই যে এই জাতীয় সেন্টেন্স যদি আসে, তাইলে আপনারা জানেন যে পার্টিসিপল কত প্রকার ও কি কি। পার্টিসিপলও আমাদের চ্যানেলে আছে, দেখে আসতে পারেন। তো এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলা আমাদের যে কোনো একটা নিয়ে আসতে হবে, আপনি যেটা দিয়ে ভালো মনে করেন সেটা। কিন্তু এই মুহূর্তে এই জায়গার মধ্যে আমাদের কি হবে, পারফেক্ট পার্টিসিপল হবে। আশা করি বুঝতে পেরেছেন এটা। তাহলে রাইস হ্যাভিং ইটেন মানে কি, ভাত খাওয়ার পর পর, উই টুক রেস্ট, গোসল করার পর পর, যত কিছু পর পর সব আমরা এইভাবে বলতে পারি। যেমন খবরটা শোনার পর পর, তাহলে কি হবে, দ্য নিউজ হ্যাভিং লিসেন, খবরটা শোনার পর পর, উই আর শকড, আমরা শোকাহত, কারণ হিজ ফাদার ইজ ডাইড, মানে হিজ ফাদার বা হার ফাদার একটা কিছু বলতেই পারে। 50 নম্বরে আমরা যেটা দেখাবো সেটা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ডিয়ার ভিউয়ার্স। শেষ পর্যায়ে এসে আবারও আমি মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, সেটা হলো আগেই বলেছিলাম যে টেন্সের ওপরে পারদর্শিতা যদি থেকে থাকেন, আমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কার্যকরী আসবে। পাশাপাশি আপনি টেন্সের উপরে যদি পারদর্শিতা নাও থাকে, এই যে যা কিছু শুনলেন বা শিখলেন, আপনার একটু উপকার হবে। সে পর্যায়ে লাস্টে এসে আমরা একটা মানে সেন্টেন্স দেখবো, সেটা হলো যে এই যে দেখেন, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম, দুইটা জিনিস কিন্তু। পিরিয়ড অফ টাইম মানে কি, সময় বুঝায়, নির্দিষ্ট করে। তো আমাদের এই যে ফর আর সিন্স একটা কথা কিন্তু থাকে, যেমন সকাল থেকে কাজ করতেছি বা 2 ঘন্টা যাবত বই পড়তেছি। তো এই জাতীয় এই যে লং টাইমে কোনো কাজ চলতে থাকে, অতীতে শুরু হয়ে ভবিষ্যৎ সময় পর্যন্ত, এগুলো আমরা কি দিয়ে থাকি, এগুলা আমরা দিয়ে থাকি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই হিসেবে এখানে কি হবে, এখানে হবে হলো হ্যাজ, হি হ্যাজ been এখানে কি লিখছিলাম, ওয়ার্ক এই লিখে ডব্লিউ, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 hours, মানে কি সে 2 ঘন্টা যাবত কাজ করতেছে। তো এই জায়গার মধ্যে কিন্তু আমাদের এগুলো কিছুই ছিল না, মানে টু ওয়ার্ক বা টু রাইট ছিল, তাই না?
তো আমরা যখন এই ফর দেখলাম এবং এইটা দেখলাম যে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অতীতে একটা কাজ শুরু হয়ে ভবিষ্যৎ তৈরি চলতেছে, মানে এখনো চলতেছে, সুতরাং এই জাতীয় সেন্টেন্সগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ছিল আমাদের 50টি মানে রুলস। আপনার একটু হলেও উপকারে আসবে না এমন নয়, কারণ আমরা অর্থ সহকারে বলেছি। আপনি যদি আমাদের প্রতিটা প্যাটার্ন বা রুলস যদি অর্থ সহ ফলো করেন, তাহলে আপনি কথাও বলতে পারবেন টুকিটাকি। এই জন্য আমি বলবো যে কয়েকবার ভিডিওটি দেখেন, বা একটানা যদি দেখতে কষ্ট হয়ে থাকে তাহলে আপনি একটু 10 মিনিট 5 মিনিট করে করে দেখেন, আপনার অনেক জ্ঞান অর্জন হবে, এটাই প্রত্যাশা। সর্বোপরি বলবো, যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।